আহ আমি বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। আমার সঙ্গে আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন। আমার কাছে খুব স্পষ্টভাবে মনে হয়েছে তিনি ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, তার মনোবলের কোনো ঘাটতি নেই, বরং তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। তিনি উদ্দীপ্ত, দৃঢ়চেতা এবং বাংলাদেশের রাজনীতি সহ বিশ্ব রাজনীতি সবকিছু তার নখদর্পণে। প্রতিদিনের সমস্ত ঘটনা প্রবাহ তিনি পর্যবেক্ষণ করছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন, কর্ম পরিকল্পনা গ্রহণ করছেন। সব মিলে এক শব্দে বলা যেতে পারে তিনি ভালো আছেন, উদ্দীপ্ত আছেন, দৃঢ়চেতা মানসিকতা নিয়ে আছেন। ওকে, কিন্তু বাংলাদেশে তার বিরোধী শক্তিরা যে ধরনের অপপ্রচার করেন যে তিনি কি আছেন, কি অবস্থায় আছেন, তিনি সুস্থ আছেন কিনা, এগুলোর জবাব আপনি একদম সাম্প্রতিক সময়ে দেখা করে এলেন। তার প্রোটোকল, তার নিরাপত্তা, আপনি গণভবনেও তার সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে। তিনি এক বিশেষ প্রেক্ষাপটে ভারতে গেছেন, ভারতেও তাকে রিসিভ করা হয়েছে, কিন্তু তেমন মর্যাদাতেই ভারতের একজন মন্ত্রী মর্যাদার একজন মানুষ তাকে রিসিভ করেছেন। কাকে রিসিভ করেন মন্ত্রী বা প্রতিমন্ত্রী, আমরা নিশ্চয়ই ভারতের প্রোটোকল জানি। তো সেই জায়গা তিনি কোন প্রোটোকলে ভারতে আছেন, কেমন প্রোটোকলে আছেন, কেমন অবস্থায় আছেন? প্রথমত তিনি যখন ভারতে যান, তিনি যাননি, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় প্রোটোকল প্রোটেকশন বাহিনী রাষ্ট্রীয় যানবাহনে তাকে নিয়ে গেছেন। তখন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসাবে তিনি আরেকটি দেশে গিয়েছেন, সেই দেশ প্রধানমন্ত্রী হিসাবে তাকে রিসিভ করেছে এবং তার পরবর্তীতে আমার যেটা পর্যবেক্ষণ, তিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় সেখানে আছেন। তিনি কোনোভাবে বন্দী নন, গ্রেপ্তারকৃত নন, তিনি অনাকাঙ্ক্ষিত অতিথি নন। তিনি রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী হিসাবে যাওয়ায় তিনি প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, যে প্রোটেকশন, তার যে এন্টারটেইনমেন্ট, সবটাই তিনি নিয়ে আসেন এবং কোনো ক্ষেত্রেই তাকে বদ্ধ অবস্থায় রাখা হয়নি। ওই যে একটা অপপ্রচার আছে গোয়েবলস থিওরিতে যে তিনি ভারতের কাছে বন্দী অবস্থার ভিতর আছেন, এটা সর্বৈবভাবে মিথ্যাচার। আমি সহ আমার সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তিনি প্রায় 6 ঘন্টা সময় কাটিয়েছেন। আমরা নানা বিষয়ে রাজনীতি, সমাজ, আইন, দেশ, ব্যক্তিগত পর্যায়ের অনেক আলাপ আলোচনা হয়েছে, প্রাঞ্জল ভাবে কথা বলা হয়েছে। আমরা আমাদের কথা বলেছি, আমাদের যে সকল বিষয় জানার আগ্রহ ছিল জেনেছি, ওনার যে সকল কথা ছিল সেটা উনি বলেছেন। এবং তার থাকার যে পরিসরটা, যেখানে তিনি আমাদের সঙ্গে দেখা করেছেন বা আমরা দেখা করার সুযোগ পেয়েছি, একেবারেই স্বাভাবিক অবস্থায় এবং ফিজিক্যালি মেন্টালি তাকে কোনোভাবে কোনো পরিবর্তন নেই। তিনি যেরকম পূর্বে ছিলেন, যেরকম আচরণ করতেন, যেরকম ব্যবহার করতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে তার বিহেভিয়ারটা, তার যে স্বভাবজাত যে বৈশিষ্ট্যটা স্বাভাবিক অবস্থায় আছে, এর ভিতরে কোনো ব্যত্যয় নেই। অর্থাৎ আপনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে দেখেছেন, ঠিক তেমনি ভারতে যে অবস্থানে আছেন সেভাবেই দেখে এলেন। একেবারে সেই অবস্থায় তিনি আছেন। আচ্ছা, তাহলে এই যে যারা প্রোপাগান্ডা ছড়ায়, তারা গত 2 বছর ধরে একটা বহুল আলোচনা করছে যে বন্দি বিনিময় চুক্তি। আপনি একজন ব্যারিস্টার, একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে এই বন্দি বিনিময় চুক্তি কার জন্য? এটা কি আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের সাবেক, আমরা সাবেকই বলি, ঠিক আছে, একটা ঘটনার প্রেক্ষিতে হয়ে গেছে সাবেক, আমাদের এই রাষ্ট্রনায়কের জন্য, শেখ হাসিনার জন্য, নাকি অন্য কারোর জন্য? দেখুন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি কেউ আইনের ব্যাখ্যা করে, এই জাতীয় অর্বাচীনদের নিয়ে আলোচনা যত কম করা যায় ততই ভালো। প্রথম হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতে তার জীবনের নিরাপত্তার জন্য তার প্রোটেকশনের দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা তাকে সেখানে নিয়ে গেছেন। ভারত তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রিসিভ করেছেন এবং ভারতে তিনি, আমি জ্ঞাতসারে বলছি, ভারতে তিনি অতিথি হিসাবে আছেন। বাংলাদেশের থেকে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দী নন। বন্দী হলে বন্দির বিনিময় হয়, এক বন্দির পরিবর্তে আর এক বন্দিকে দেওয়া হয়। তাহলে শেখ হাসিনা যেহেতু বন্দী নন, কাজে বন্দি বিনিময়ের প্রশ্নটাই আসে না। দ্বিতীয় হচ্ছে, তিনি কোনো মামলার আসামি হিসাবে সেখানে নন। তিনি ভারত কর্তৃক কোনো ডিটেইনড
অবস্থায় নাই, অর্থাৎ আটকের মধ্যে না। তিনি কোনোভাবেই সেখানে কোন বন্দি স্ট্যাটাস বা বন্দির কাছাকাছি যে শব্দ, সেই শব্দের স্ট্যাটাসেও তিনি নাই। শেখ হাসিনা সম্মানিত অতিথি হিসাবে, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সেখানে আছেন। বাংলাদেশ এই মুহূর্তে এক জটিল সমীকরণের মধ্যে নানা রকম আলাপ আলোচনা আছে। আমরা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেখেছিলাম, সেটিও এক সিনিয়র আইনজ্ঞ মহসিন রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদের একটা স্ট্যাটাসে দেখেছিলাম যে বাংলাদেশে কি এই মুহূর্তে দুজন প্রধানমন্ত্রী আছেন, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, আবার আমরা এই মুহূর্তে একজন দৃশ্যমান প্রধানমন্ত্রী দেখছি। আপনি এই বিষয়টাকে নিয়ে কি বলতে চান? দেখুন, কিছু কিছু কনসিকুয়েন্স আছে, লিগ্যাল কনসিকুয়েন্স। এটা টুডে অর টুমরো ইট উইল ডিসাইডেড। ধরুন, যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মেটিকুলাস ডিজাইনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গণভবন মুখী সন্ত্রাসী মিছিল চলছিল, সেই দিন কিন্তু আপনি সাজ্জাদ কাদের দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনি সমাজ সচেতন মানুষ, আপনার দৃষ্টি প্রখর। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে গণভবনে থাকা অবস্থায় সেনাপ্রধান, জামাত ইসলামী, বিএনপি এবং অন্যান্যদেরকে ডেকে আনলেন কার মাধ্যমে? রিটায়ার্ড মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, তিনি কে? বিএনপির চেয়ারপারসন, তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা। তাহলে একজন সরকার প্রধান, মানে কনস্টিটিউশনালি সরকার প্রধান বলবৎ থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা কি হতে পারে? না, কারণ শেখ হাসিনা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তিনি প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে হচ্ছে প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা বাহিনীর একটি অংশ হচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান ফলো করবেন দি অর্ডার অফ দি কনসার্ন মিনিস্টার, তার অথরিটি হলো শেখ হাসিনা। তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গণভবনে জামাত, বিএনপি, এনসিপি আরো কারা কারাই যে খুচরা খাসরা দোকান, তাদের নিয়ে যে একটা সরকার গঠনের উদ্যোগ নেওয়া হলো, সেটাই ছিল প্রথম রাষ্ট্রদ্রোহিতা। তার ধারাবাহিকতায় ইউনূসকে একটা দায়িত্ব দেওয়া হলো। এখন ইউনূস কিভাবে দায়িত্ব পেলেন? রাষ্ট্রপতি নাকি, আমি নাকি বলছি এই জন্য আমি শিওর না, যে সুপ্রিম কোর্টের কাছে একটা রেফারেন্স পাঠিয়ে পরামর্শ চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের বিচারকরা তখন কেউ ক্যান্টনমেন্টে, কেউ বাসায়, কেউ হামলার মুখে, তারা নাকি একটা পরামর্শ দিয়েছেন যে সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নাই, অর্থাৎ এটা তারা ওই তাদের ওপিনিয়নের ভিতর লিখছেন এই ব্যবস্থা নাই। শেষে যায় বলছেন জরুরি নির্বাহী কাজ সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি একজন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন, তারা জরুরি নির্বাহী কার্য সম্পাদন করবে। সাজ্জাদ কাদের মনে রাখবেন, সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন, একথা তারা বলে নাই। কারণ তাদের মাথায় ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোন প্রভিশন কনস্টিটিউশনে নাই। আর কনস্টিটিউশনে যেটা নাই সেটা কিন্তু সুপ্রিম কোর্ট কাউকে বলতে পারে না, কারণ সুপ্রিম কোর্টও কনস্টিটিউশনের ঊর্ধ্বে না। এই কারণে তারা জরুরি কাজ নির্বাহের জন্য একজন অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার নিয়োগ করতে বলেছেন। পরবর্তীতে দেখা গেল সেই চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারদের দিয়ে বলা হচ্ছে এরা অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে দুইটা সরকার হয়ে যায়। গভর্নমেন্ট ইন এক্সাইল যদি ধরে নি শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, অন্যদিকে ইউনূসকে যদি ধরে নি যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে বিদ্যমান সরকার দুটো হয়ে যায়। এই দুটো সরকার তো কনস্টিটিউশনালি পারমিটেড না। সেকেন্ড হচ্ছে, কনস্টিটিউশনে ওই অন্তর্বর্তীকালীন সরকার নামক কোন সরকারের বিধানই নাই। ফলে ইউনূসের আমলে যতদিন কার্যক্রম পরিচালিত হয়েছে, আমার প্রায় 40 বছরের আইন পেশার অভিজ্ঞতায় পাকিস্তান এবং বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত মামলার রায়ের আলোকে বলবো, ইউনূসের মেয়াদকালীন সময়টা ছিল সম্পূর্ণরূপে অবৈধ। কারণ ওই রকম কোন সরকার গঠন করার বিধান কনস্টিটিউশনে নাই।
আর যদি কনস্টিটিউশনকে সাসপেন্ড করা হতো তাহলে নয় বলতে পারতেন যে সংবিধান নাই, আমরা নিজেদের মতো করে একটা নাম রাখলাম, তত্ত্বাবধায়ক বলি, অন্তর্বর্তীকালীন। সংবিধান যেহেতু বলবৎ আছে, কাজে ইউ আর নট অ্যাবাভ দি ল। সংবিধানের আর্টিকেল 7 এবং আর্টিকেল 7 সাব আর্টিকেল 2 তে বলা হয়েছে যে জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান, এবং এই সংবিধানের আইন হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে আইন। সংবিধানের 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই আইনের সঙ্গে যদি সাংঘর্ষিক কোনো আইন করা হয়, কোনো কিছু করা হয়, যতটুকু করা হবে ততটুকু অবৈধ। এখন সংবিধানের এই 7 এবং 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানে যা নাই তা যদি করা হয় তাহলে সেটা অবৈধ। তা সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, তাহলে যেটা করা হয়েছে বিদ্যমান সংবিধানের আলোকেই সেটা ছিল অবৈধ। আর ইউনুস কর্তৃক যে নির্বাচন অনুষ্ঠান করা হয়েছে, এই অথরিটি ইউনুসকে তো আমার কনস্টিটিউশন দেয় নাই। নির্বাচন অনুষ্ঠান করবেন কে? যিনি করবেন তিনি তো ওই জায়গায় নাই। অনুষ্ঠান করার অথরিটি হিসাবে ইউনুসের কোন লিগ্যাল ক্যারেক্টার ছিল না। ফলে ইউনুস যদি কোনো নির্বাচন অনুষ্ঠান করেন তাহলে সেটাও ছিল অবৈধ। সেই অবৈধ নির্বাচনের যে ফলাফল সেটাও অবৈধ হবে। তাহলে ইউনুস সরকার অবৈধ, ইউনুসের করা নির্বাচন অবৈধ। আজকে আমরা যে তারিখে কথা বলছি 17 তারিখ, এরকম একটি তারিখে 17 ফেব্রুয়ারি এই সরকারটি গঠিত হয়েছে। 5 মাস পেরিয়ে আজকে 6 মাসে পড়ছে। তাহলে কি আমরা বলতে পারবো যে এই সরকারটা কি অবৈধ সরকার? আপনি আইনের আলোকে যদি যান, এতে খুব আইনজ্ঞ হওয়া লাগে না। যিনি নির্বাচনটা অনুষ্ঠান করছেন তার নির্বাচন অনুষ্ঠান করার কোনো এখতিয়ার ছিল না। ইলেকশন কমিশনকে যারা বলবে একটা নির্বাচন করো, সেই যারা কারা? সেই যারাটা হচ্ছে ইউনুস। ইউনুস তো সেই অথরিটি ছিল না। তারপর যদি ধরে নেন যে পার্লামেন্ট ডিসলভ করেছে, পার্লামেন্ট ডিসলভ করার কতদিনের ভিতরে ইলেকশন হতে হবে লেখা আছে, সেই সময়ের ভিতরে ইলেকশন হয়নি। পার্লামেন্ট ডিসলভ করতে হবে কি প্রক্রিয়ায়? সরকার প্রধান মানে পার্লামেন্টের মেজরিটি পার্টির নেতার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তিনি যদি কোনো কারণে তার সংসদ সদস্য পদ হারান, অথবা তিনি যদি লিখিতভাবে রাষ্ট্রপতিকে বলেন সংসদ ভেঙে দেন, এই 3টা ক্যারেক্টার হতে হবে। তাহলে শেখ হাসিনা সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি তার পদ শূন্য হয় নাই, তিনি রাষ্ট্রপতিকে লিখিতভাবে অনুরোধ করেন নাই, সংসদের মেয়াদও শেষ হয় নাই। তাহলে এই যে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল হলে সংসদ ভাঙা যাবে, এই 3টা অ্যাবসেন্ট ছিল। তাহলে রাষ্ট্রপতি যে সংসদ ভাঙলেন, ভাঙার জন্য রাষ্ট্রপতিকেও তো এই 3টার একটা অনুসরণ করতে হবে। এই 3টার কোনোটা ছিল না। তাই যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি যে সংসদটা ভেঙে দিয়েছেন সেই ভাঙ্গাটাও আইনের দৃষ্টি অবৈধ ছিল। কারণ ওই সংসদের মেয়াদ ছিল 5 বছর, সেই 5 বছর তো এখনো শেষ হয়নি। তো সেই 5 বছর শেষ না হওয়া পর্যন্ত জনগণ যে পার্লামেন্ট করেছিল, সেই পার্লামেন্টের পরিবার তার একটা পার্লামেন্ট ফরমেশন করা যদি লিগ্যাল কনসিকুয়েন্সে দেখেন, তাহলে টুডে আর টুমরো একদিন এটা স্বীকৃত হবে যে হোল প্রসেসটা অবৈধ ছিল। অবৈধ ছিল। আমরা আবারও ফিরে আসি শেখ হাসিনার সাথে সাক্ষাৎকার। আপনি সাক্ষাৎকারে কি বুঝলেন? তিনি কি মানুষের মধ্যে এখনো খানিকটা কনফিউশন কাজ করে যে তিনি কি আসলে আদৌ আসবেন কি? গত 2 মাস ধরে খুব জোরালো ভাবে আলোচনা হচ্ছে যে তিনি আসবেন, কিন্তু সর্বশেষ রয়টার্সের সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট করে ঘোষণা করলেন যে ডিসেম্বরে তিনি আসছেন। এবং আসলে কি প্রক্রিয়ায়? আপনার সাক্ষাৎ করে কি মনে হলো? দেখুন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা বৈশিষ্ট্যকে আমি ভালো করে জানি। তিনি যা বলেন তিনি তা করেন। তাকে যখন বলা হয়েছিল যে যুদ্ধ অপরাধীদের বিচারের ঝুঁকি নেবেন না, তারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত মন্ত্রী হয়েছে, অর্থবিত্তে প্রতিষ্ঠিত হয়েছে, উনি বলছেন আমি বিচার করব, উনি করে ছেড়েছেন। পদ্মা সেতু যখন উনি করতে চাইলেন, অনেকে বললেন যে না, বিদেশ টাকা দিচ্ছে না। অনেকে মানে ওনার ক্যাবিনেটের মেম্বার, ওনার দলের লোকরা বলছে এটা করবো না, উনি বলছে আমি করব, উনি করে ছেড়েছেন। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করার চ্যালেঞ্জ ছিল, জিয়াউর রহমান হত্যার বিচার হয় না আপনি জানেন, জুলফিকার আলী ভুট্টো হত্যার বিচার হয় না আপনি জানেন, এরকম অনেক জায়গার উনি বলছেন বিচার করতে হবে, বিচার করবো, উনি করেছেন। উনি যা চান, উনি যা লক্ষ্য স্থির করেন সেটা তিনি করেন। আমার কাছে আমরা প্রায় 5-5.5 ঘন্টা ওনার সঙ্গে কথা বলেছি, ওনার কাছে ছিলাম। উনি আমাদেরকে যথেষ্ট স্নেহ, ভালোবাসা, আদর দিয়েছেন। বিভিন্ন ভাবে আমরা ওনার সঙ্গে সম্পৃক্ত বুঝতে যেটা পেরেছি,
উনি দেশে যাবেন এবং আমাদেরকে বলছেন তোমরা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আমি আমার জায়গা থেকে বলছি, বঙ্গবন্ধু কন্যা আমাকে অনেক কিছু দিয়েছে, তাছাড়া আমার প্রিয় মাতৃভূমিতে আমি কেন যাব না? উনি যাবেন এটা আমি নিশ্চিত হয়েছি, এবং ওনার সঙ্গে আমি সহ আমরা যারা বাইরে স্বল্প সংখ্যক মানুষ আছি, ইনশাল্লাহ আমরা যাব। আমার বিশ্বাস উনি দেশে যাবেন, এবং এরকম ভাবে ওনাকে ঠেকাবার জন্য অন-11 সরকারও কিন্তু নোটিফিকেশন জারি করেছিল। কাজী শেখ হাসিনাকে তখনও ঠেকাতে পারে নাই, এখনো ঠেকাতে পারবে না। উনি ওনার প্রিয় মাতৃভূমি, ওনার দেশে উনি অবশ্যই যাবেন, এটা আমার বিশ্বাস জন্মেছে। আচ্ছা, 6 মাসের সময়সীমা কেন? উনি জুলাইয়ের সময় দিলেন, জুনের সময় দিলেন, বা জুনের শেষ দিকে সময় দিলেন, ডিসেম্বর মাঝখানে 6 মাস। এর আগে কেন নয়, এর পরে কেন নয়? এটিও দেশে বিদেশে আলাপ হচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন পরিসরে। এটি কেন? দেখুন, ওনার তো একটা প্রস্তুতি আছে, ওনার সংগঠনকে সুসংগঠিত করা, ওনার আনুষঙ্গিক প্রস্তুতি নেওয়া, যে কোনো, এটা একটা যুদ্ধ বলতে পারেন, এক প্রকার যুদ্ধ। কারণ দেশটা এখন স্বাধীনতা বিরোধীরা দখল করে ফেলছে। কায়েদে আজমের জন্মবার্ষিকী পালিত হয়, পাকিস্তানের পতাকা উড্ডীন হয়, বাংলাদেশের ঘটনায় পাকিস্তান পার্লামেন্ট উচ্ছ্বসিত হয়, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান উচ্ছ্বসিত হয়ে টুইটারে মেসেজ দেন। কাজী উনাকেও তো ওনার প্রস্তুতি নিতে হবে। যে কোনো কৌশলের একটা দিক থাকে। উনি আমাদের সুপ্রিম অথরিটি, উনি আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ প্রধান, উনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ওনার তো একটা পরিকল্পনা থাকবে। ওনার সংগঠনকে বিপর্যস্ত অবস্থায় রাখছে, 4 লাখের ঊর্ধ্বে নেতা কর্মীদের গ্রেপ্তার করার ঘটনা, 6 লাখের উপরে মামলা, এই সমস্ত বিষয়গুলিকে ওনাকে তো একটা পরিকল্পনা মাফিকই ওনাকে যেতে হবে। হয়তো সেই পরিকল্পনাটা অনুযায়ী উনি প্রস্তুতি নিচ্ছেন। এখানে আরো আলাপ আছে, এই গত কয়েকদিন ধরে বেশ আলাপ হচ্ছে। আরেকটি আলাপ আছে যে উনি যদি দীর্ঘ সময় বাইরে থাকেন, দেরি করেন, তাহলে ওনার দলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হতে পারে, এমন আলাপও আছে। আপনি কি এমনটা মনে করেন যে এই কারণেই উনি আসছেন? দেখুন, শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাণ শক্তি। উনি যখন 81 সালে দেশে ফিরেন, তখন কিন্তু দলের ভিতরে বিভেদ ছিল। আপনার নিশ্চয় মনে আছে, আওয়ামী লীগ মালেক উকিল, আওয়ামী লীগ মিজানুর রহমান চৌধুরী, আবার দেওয়ান ফরিদ গাজীর নেতৃত্বে আওয়ামী লীগ হলো, পরবর্তীতে মহিউদ্দিন আহমেদ, আব্দুর রাজাকের নেতৃত্বে বাকশাল হলো, ডক্টর কামাল হোসেন বেরিয়ে গিয়ে গণফোরাম করলেন, নানা রকম বিষয় আছে। আওয়ামী লীগের মূল প্রাণ শক্তি কিন্তু শেখ হাসিনা। এবং কোন কোন ক্ষেত্রে আমার মনে হয় যেটা, আওয়ামী লীগের চেয়েও তিনি অনন্য উচ্চতায় নিজের জায়গাটা তৈরি করে ফেলেছেন। আওয়ামী লীগের চেয়েও বেশি গ্রহণযোগ্য এবং জনপ্রিয় শেখ হাসিনা, তিনি তার কীর্তির মধ্য থেকে সেখানে পৌঁছেছেন। কাজে ইনস্টিটিউশনাল ফরমেশনও যদি ধরেন, তাহলে আওয়ামী লীগের প্রাণ শক্তি শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা, অনেক কিছু হতে পারে। যদিও এখন ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল ওয়ার্ল্ডে মানুষ বিভিন্নভাবে ওনার ইনস্ট্রাকশন পাচ্ছেন, আমরাও পাচ্ছি, আমরা সেভাবে কাজ করছি। তারপরও মনে হয় যে ওনার অবস্থানটার কারণে আওয়ামী লীগ শুধু না, এখানে আমি একটু কারেকশন করে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, কেউ ওয়ার্কার্স পার্টি, কেউ ন্যাপ, কেউ সাম্যবাদী দল, কেউ জাতীয় পার্টি, কেউ কমিউনিস্ট পার্টি, কেউ কমিউনিস্ট লীগ, নানা রকম সংগঠন আছে যারা প্রো লিবারেশন ফোর্স, তারাও কিন্তু একসময় বলতো মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এটা খালি শেখ হাসিনা বলে, ওনার কাছে ছাড়া এটা নাই। শেখ হাসিনার অ্যাবসেন্সে তারা বুঝতে পেরেছে যে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়গুলি, কেন্দ্রিকতা প্রতিষ্ঠিত হোক, প্রমাণিত, ইমপ্লিমেন্টেশন, শেখ হাসিনার বিকল্প নেই। সে কারণে আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশে গেলে মুক্তিযুদ্ধের সকল পক্ষ, বিভিন্ন দল মত, সামাজিক সাংস্কৃতিক সংগঠনে বিভাজিত থাকলেও তারা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আবার তাদের ঋত গৌরব পুনরুদ্ধারে, প্রয়োজন বোধে আবার 71-এর মতো একটা ঐক্যের ভিত্তিতে লড়াই করবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে। আচ্ছা, উনি এখন ভারত সরকারের আশ্রয় আছেন, মর্যাদার সাথে ভারত সরকারের আশ্রয়ে আছেন, কিন্তু উনি নিজে বলছেন যে বাংলাদেশে নানা ঘটনা ঘটতে পারে, ওনার প্রাণ সংহার হতে পারে, নানা কিছু হতে পারে। এই অবস্থায় ভারত সরকারের কি ভূমিকা হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে ভারত সরকার তো আর বাংলাদেশে গিয়ে কাউকে নিরাপত্তা দেবে না। এটা আমার আমার আমি মনেও করি না যে বাংলাদেশে নিরাপত্তা দেবে।
আপনার মনে আছে 2004 সালের 21 অগস্ট যখন মুহুর্মুহু গ্রেনেড হামলা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেই গ্রেনেড থেকে ওনাকে বাঁচাবার জন্য কিন্তু মানব বর্ম রচনা করে ওনার নেতা কর্মীরা চতুর্দিকে ওনাকে আঁকড়ে ধরে রেখেছিল যে আমাদের জীবন যাবে কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে বাঁচাবো। চট্টগ্রামের লাল দিঘি ময়দানের ঘটনা, সাতক্ষীরার ঘটনা, ঈশ্বরদীর ঘটনা, কোটালীপাড়ার ঘটনা, অন্তত 20 বার ওনাকে হত্যার চেষ্টা করা হয়েছে দেশে, কখনো কখনো দেশের বাইরেও। তো উনি বারবার যেটা বলেন, আমাকেও বলেছেন, এবার আমার সাক্ষাৎকারের সময় বলছেন যে হায়াত মৃত্যু আল্লাহর হাতে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার যদি মৃত্যু থেকে থাকে মৃত্যু হবে। আর একজন দলের কর্মী হিসাবে সাজ্জাদ কাদির আমার মনে হয় বাংলাদেশের কোটি কোটি জনতা শেখ হাসিনার পাহারাদার, কোটি কোটি জনতা শেখ হাসিনার নিরাপত্তা রক্ষী, কোটি কোটি জনতা জীবন উৎসর্গ করে দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করবে। কাজে বিদেশের কারো কোনো প্রোটেকশন দিতে হবে এটা আমি মনে করি না। তবে যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, 2024 যারা বলছে আত্মস্বীকৃত সন্ত্রাসীরা বলছে যে আমাদের টার্গেট গণভবন বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। এই যে টার্গেট, যেটা প্রাইম টার্গেট শেখ হাসিনা, এখনো দেশি এবং বিদেশি একটি চক্রের প্রাইম টার্গেট শেখ হাসিনা। তারা চেষ্টা চালিয়ে যাবে। আমার বিশ্বাস আল্লাহ যেমন তার কুদরতি শক্তি দিয়া শেখ হাসিনাকে বারবার রক্ষা করছেন, তেমনি রক্ষা করবেন। আর মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, মেহনতি মানুষ, দলের নেতা কর্মী সবাই শেখ হাসিনার পাহারাদার হিসাবে পাশে দাঁড়াবে। আমি খানিকটা এই জায়গায় আরেকটু ঢুকতে চাই যে বন্দি বিনিময়, এই যে এরা যে বলে বর্তমান যে বিদ্যুতের সরকার ব্যবস্থা, আমরা দুইটা সরকার দেখছি, যে বন্দি বিনিময়ের ক্ষেত্রে যে কোনো বন্দির যদি প্রাণ সংহারের সমস্যা থাকে কোন দেশে, সেখানেও কিন্তু সেই দেশ মনে হয় পাঠাতে চায় না বা করতে চায় না। সেক্ষেত্রে শেখ হাসিনা তো মর্যাদাবান একজন মানুষ ভারতে, এখানে জানা যাচ্ছে শেখ হাসিনা নিজে মুখে বলছেন যে এখানে প্রাণ সংহার হতে পারে, ভারত কি তাকে এই অবস্থায় পাঠাবে? আমি এই অ্যাঙ্গেল থেকে বলতে চাই, এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই, আপনি এই ব্যাপারে কি বলবেন? না, এটা হলো, আমি আপনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে ডিফার করি। শব্দটা হলো বন্দি বিনিময়, শেখ হাসিনা বন্দি না। না, বন্দি না হলে এটা আসবে কেন? হ্যাঁ, এই শব্দটাই কেন আসবে? নাম্বার 2 হচ্ছে শেখ হাসিনার প্রাণ সংহারের জন্য চেষ্টা তো অব্যাহত ভাবে আছে। এখনো তো বাংলাদেশে জুলাই সন্ত্রাসীরা বলতেছেন শেখ হাসিনা আসুক, আমরা ফাঁসির রোজু রেডি করে রাখছি, ফাঁসি তো ঝুলাবো, কত নোংরা কথা বলছেন। কাজে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থাকা ব্যক্তিরাই বলতেছে শেখ হাসিনাকে দেশে পেলে তারা মেরে ফেলবে। কাজে তারা প্রাণ সংহারের যে চেষ্টা থাকবে, এটা তারা কিন্তু টেলিভিশনে, ইউটিউবে ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। এখনো তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। তবে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও আনপ্রেডিক্টেবল এই জন্য বলছি, বিএনপি বলছিল 50 বছরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে না, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। 91-তে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করবে এরকম পারসেপশন করতে পারে নাই। 2014-তে একটা ডিসপিউটেড নির্বাচনের পর আওয়ামী লীগ গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারবে কিনা কনফিউশন ছিল, করেছে। 2024-এ নির্বাচনে, কন্টেস্টিং নির্বাচনে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করলো, গভর্নমেন্ট টিকতে পারলো না, সন্ত্রাসী পরিকল্পনায় তাকে সরিয়ে দেওয়া হলো। কাজী ম্যান প্রপোজ গড ডিসপোজ। বাংলাদেশে কখন কি হবে কেউ বলতে পারে না। আমি সুনির্দিষ্টভাবে বললাম না, যারা ওনাকে ফাঁসির রজ্জু পরাতে চায়, যেমন পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো কনস্পিরেসি করে ইয়াহিয়া টিক্কা খানের মাধ্যমে শেখ মুজিবকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে তার ফাঁসি কার্যকর করতে চেয়েছিল। আমরা দেখলাম কি, যিনি ফাঁসি দিতে চেয়েছিলেন, ফাঁসির রায় কিন্তু তারটাই কার্যকর হয়েছে। কখন কি হয় বলা যায় না। জোয়ার ভাটার বাংলাদেশ, আমরা এটি বলতে পারি। আপনারা যারা নেতা আছেন তাদের ভূমিকা, আপনি খানিক আগে বললেন যে আপনারাও প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কি সবাই আসলে কি আসবেন? সবাই কি পাওয়া যাবে? সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলাপ আলোচনা হচ্ছে, চায়ের আড্ডায় আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের অনেক নেতা যাদের বিদেশে সম্পদও আছে, অনেকের সম্পদের পাহাড়ও আছে, সেই পাহাড় পর্বত ছেড়ে কি দেশে আসবে? সবাই আসবে? আপনি কি বলবেন? আপনার এই প্রোগ্রামটা লক্ষ লক্ষ মানুষ দেখে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমি প্রায় আমার লং প্র্যাকটিসিং লাইফে 40 বছরের কাছাকাছি আইন পেশায়, পৃথিবীর কোন দেশে আমার 1% জমি
একখানা ঘর কোথাও নাই, কোনো বিত্ত বৈভব নেই। আমি আমার অস্তিত্বের শিকড় বাংলাদেশ, এবং আওয়ামী লীগ আমাকে অনেক কিছু দিয়েছে। আওয়ামী লীগ শুধু না, আমাকে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমি রাষ্ট্রের থেকে অনেক কিছু পেয়েছি, বাংলাদেশ থেকে পেয়েছি, নাগরিক হিসেবে পেয়েছি। আমি যে ফেরত যাব, এইটা আমি ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত যে আমি যাব। আর কে কে যাবেন জানি না, তবে আমার বিশ্বাস সবাই যাবেন। আর যদি কেউ না যান, তাহলে ধরে নিতে হবে তিনি রাজনীতি করতে চান না। যদি তার কোনো বিত্ত বৈভব থাকে, আছে কি নাই আমি জানি না, যদি থাকে সেটা নিয়ে হয়তো তিনি ব্যস্ত থাকতে পারেন। কিন্তু আমার বিশ্বাস, যারা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন, তার প্রতিটি নেতা কর্মী যারা দেশের বাইরে আছে সবাই যাবে বলে আমার বিশ্বাস। যারা আসবে না, যারা পাহাড় পর্বত নিয়ে বিদেশে থাকবে, তাদের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ কোনো ব্যবস্থা বা পানিশমেন্ট বা শাস্তি বা এরকম কিছু হবে কিনা? আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা তিনি এবারও আমাদেরকে বলেছেন, যারা রাজনীতি করতে চায় তাদের দেশে যেতে হবে। রাজনীতি মানেই সবসময় ক্ষমতার কাছে বা ক্ষমতা ভোগ করা না। রাজনীতিতে উত্থান থাকবে, পতন থাকবে, জেলখানা থাকবে, ফুলের মালা থাকবে, সবকিছুই থাকবে, এটা মেনে নিতে হবে। কাজী আমার মনে হয় যারা দলের এই ক্রাইসিসে দেশে যাবেন না বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না, আমার মনে হয় না তারা আওয়ামী লীগ করতে পারবেন। আমি যদিও কোনো অথরিটি না, আমি বলার ক্ষমতা রাখি না, কিন্তু আমার বিশ্বাস যে দলের ক্রাইসিসে যারা থাকে না, দূরে থাকতে চায়, অথবা আরামে এসে নিজেকে বিপদ সংকুল অবস্থা থেকে দূরে রাখতে চায়, তারা আওয়ামী লীগ করতে পারবে বলে আমার মনে হয় না। এতক্ষণ আপনার কাছে আমরা খুব চমৎকার মেসেজ পেয়েছি, আলাপটা খুব চমৎকার, আমারও ভালো লেগেছে, দর্শকদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ প্রচুর দর্শক আমাদের এই আলাপটি এই মুহূর্তে দেখছে এবং পরবর্তীতে দেখবে। আপনি প্রথমত একজন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের সাবেক সাংসদ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এই সব কিছু থেকে, সব জায়গা থেকে সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনি শেষ একটা বার্তা, একটা আশার বাণী বা কি বার্তা দিতে চান? কোন আমি আমাদের অগণিত দর্শক শ্রোতা, আওয়ামী লীগ শুধু না, মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষের কাছে বিনয়ের সঙ্গে বলবো, আমি আওয়ামী লীগের নেতা নই, আমি আওয়ামী লীগের একজন কর্মী। আমাদের একজনই নেতা শেখ হাসিনা, আর আমরা সবাই কর্মী। তাছাড়া আমি কেন্দ্রীয় কমিটিরও কেউ নই। আমি আপনাদেরকে বলবো, অনেক অত্যাচার, নির্যাতন, অকল্পনীয় অবস্থার মধ্য থেকে আপনারা দিনাতিপাত করছেন। রাস্তাঘাটে মেরে ফেলা হচ্ছে, জেলখানার ভিতর আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, জেলের ভিতর মেরে ফেলা হচ্ছে, বাড়িতে থাকতে পারতেছে না, সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, শিশু বাচ্চা সহ মাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, বাড়িতে বাবাকে না পেয়ে তার স্ত্রীকে ধর্ষণের শিকারে পরিণত হতে হচ্ছে। এই কঠিন অবস্থাকে মোকাবেলা করেও যারা আছেন, ধৈর্য ধরবেন। মনে রাখবেন, বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন, সবকিছু স্বাধীনতা সহ এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাঙালি জাতিকে আধুনিক সমৃদ্ধ স্থানে পৌঁছে দেওয়ার যা কিছু এসেছে, তা এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের একজন শেখ হাসিনা আছে, ধৈর্য ধরুন, ঋত গৌরব ইনশাল্লাহ পুনরুদ্ধার হবে। শেখ হাসিনা পরাভব মানে না, অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ গতিতে সামনের দিকে এগিয়ে গিয়ে নিশ্চয় তিনি আবার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করবে। নেতা কর্মীরা হতাশ হবেন না, যাদের শেখ হাসিনা আছে তাদের ভয় পাওয়ার কিছু নাই। ইনশাল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো। আমরা একই সাথে খুব চমৎকার আলাপ থেকে বিদায় নেব, কিন্তু বিদায় নেওয়ার আগে আমি একটু দেখে নিতে চাই যে আমাদের দর্শকদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনার কাছে থাকে, আমি সেটি করব, করে বিদায় নেব। একটু দেখতে চাই। অসংখ্য কমেন্ট আছে, আসলে গুরুত্বপূর্ণ সেই অর্থে আপনাকে করবার মতো প্রশ্ন আমরা খুঁজে পেলাম না, যার কারণে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাইছি। আপনি অনেক দূর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার আমি জন্য ছোট্ট আপনাকে 30 সেকেন্ডের একটু কথা বলতে চাই। বাংলাদেশের সকল মানুষের কাছে আমার অ্যাপিল থাকবে, যা কিছু বাংলাদেশের
আধুনিক সমৃদ্ধি সব এসেছে শেখ হাসিনার নেতৃত্বে। তার জন্য দোয়া করবেন, কারণ শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। জি, এটা আমাদের একদম ভেতর থেকে ফিল করতে হবে। আমরা কোন বাংলাদেশে গিয়েছিলাম, আজকে কোন বাংলাদেশে এসেছি, সেটা সবাইকে ফিল করতে হবে। আর এই আহ্বান জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে।